আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শৌভিক রেজা। অধ্যাপক শৌভিক রেজা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অধ্যাপক শৌভিক রেজা, আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আপনি প্রথমবারের মতো আমাদের এই অনুষ্ঠানে এলেন, আমাদের দর্শকরাও আপনাকে প্রথমবারের মতো পাচ্ছে। তো আপনার কাছে আমি একটা প্রাথমিক একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে একটা এত বড় একটা আন্দোলন হয়ে গেল, স্বৈরাচারী একটা সরকারের পতন ঘটলো গত আগস্টে, এবং সেই সময় আমরা সবাই কম বেশি যে যেখানে ছিলাম যার যার মতো করে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম। তো এই আন্দোলনে আমাদের সবারই যার যার মধ্যে একটা প্রত্যাশা ছিল, সবার প্রত্যাশা একদম মিটবে না। তো আপনার কি যে প্রত্যাশা ছিল, আপনি কি চেয়েছিলেন, আর এই 9 মাসের মাথায় এসে আপনার কি মনে হচ্ছে আপনি যা চেয়েছিলেন সেই দিকেই কি যাচ্ছে দেশ? আমার কথা যদি বলি, আমি বিশ্ববিদ্যালয়তে যেটা দেখেছি, ধরেন যে এই সরকার একটানা দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে শিক্ষকদের মধ্যে একটা পার্টিজান একটা ব্যাপার মতো চলে এসেছিল। পড়াশোনা করা বা ধরেন যে গবেষণা করা, শিক্ষার্থীদের সঙ্গে তাদের যে সম্পর্ক, সবকিছুতেই একটা পরিবর্তন, যেটা খুব ইতিবাচক পরিবর্তন না, আপনি বুঝতে পারছেন, নিয়োগ থেকে শুরু করে সব ক্ষেত্রে। এবং শিক্ষকদের মধ্যে একটা দুর্নীতির একটা ব্যাপার, বিশেষ করে যারা প্রশাসনে ছিলেন তাদের, এবং তারা ধরেই নিয়েছিলেন যে তাদের কিছু হবে না। এটা নিয়ে অনেক রিপোর্টও হয়েছে। তারপর ধরুন যে করোনার সময় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের একজন শিক্ষক, উনি প্রাক্তন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা টুইস্ট করেছিলেন, এবং তাকে রাত 2টোর সময় তাকে ধরে নিয়ে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায়। এইটা আমার কাছে খুবই লাগে যে একজন শিক্ষক, তো হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছেন বা এরকম তো না। সরকার ফজলুল করিমের কথা আমরা জানি, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। পাকিস্তান আমলে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। উনি বলছেন যে পুলিশ, আমি বুঝতে পারছি আমার বাসায় ঘেরাও করে রেখেছে, কিন্তু সকাল 7টার আগে তারা আমার বাসা নক করেনি। সারা রাত তারা ঘেরাও করে রেখেছে, কিন্তু নক করেনি। সকাল 7টার সময় নক করে বলেছেন, স্যার আপনি রেডি হয়ে নেন, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। এখানে আমরা দেখলাম যে রাত 2টোর সময় একজন শিক্ষককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। রংপুরে আপনি জানেন যে একজন শিক্ষিকাকে ওই একই নাসিমকে নিয়ে পোস্ট তুলে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টোটালি একটা বিশ্ববিদ্যালয়গুলোতে স্বাধীন যে একটা শিক্ষকদের মতামত দেওয়া ব্যাপারটা, এই ব্যাপারটা প্রায় উঠেই গিয়েছিল। তারপরে বিশ্ববিদ্যালয় তো আলাদা কোনো দিক না, সমাজ রাষ্ট্রের প্রভাবটা আসে। কারণ যে মূল্য বৃদ্ধি, টাকা পাচার থেকে শুরু করে বিভিন্ন জিনিস, সেগুলোর প্রভাব আমাদেরও আছে। তো আমি আসলে 2014 সাল থেকে বলা যায়, আমি ফেসবুকে অত আমার মতো করে, বা এই যে মোস্তাক ভাই জেলখানায় মারা গেলেন, বা যারা তাদেরকে নিয়ে আমরা যে আমি আবার ইউনিভার্সিটির শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে জড়িত, যেটা আমার থেকে শুরু করে গীতিয়া রাপা এরা আছে। তো আমরা 3-4 জন, তো বেশি না, কিন্তু আমরা নিয়মিত দাঁড়িয়েছি। অনেক সমস্যা হয়েছে, কিন্তু আমরা দাঁড়িয়েছি। এবং যার ফলে এক সময় আমাদের আগের ভিসি আমাদেরকে নামও দিয়েছে, আমাদেরকে বাসি বলতেন যে আমরা হচ্ছে কি বামপন্থী শিল্প, বামপন্থী একটা দিতেন 4-5 জন শিক্ষক আমরা। এবং আমাদেরকে বলা হতো যে উনি, এবং এটা যে উনি একবার দুবার তা না, বিভিন্ন জায়গায় উনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উনি বলছেন যে এই কয়েকজন বাসী আমাকে খুব বিরক্ত করছে, ডিস্টার্ব করছে, এরকম। তো সত্যি পরিবর্তনটা চেয়েছিলাম, পরিবর্তনটা তো এখন তো বিপ্লবের জন্য অনেক বেশি সময় লাগবে। আমি যেটা চেয়েছিলাম যে, এটা তো সত্যি যে 14-18 প্রতি নির্বাচন হয়নি বাংলাদেশে, এটা সবাই জানে। আমি চেয়েছিলাম একটা সুষ্ঠু নির্বাচন, একটা গণতান্ত্রিক সরকার আসলে। এবং এই যে বিশেষ করে হলগুলোতে আমি খেয়াল করলাম যে ছাত্রদের আত্মসম্মানেরও একটা ব্যাপার চলে আসলো। আত্মসম্মান কি, বেশ কিছু ছেলে মেয়ে আত্মহত্যা করলো এখানে আমাদের ঢাকাতে করোনার পর পরে, আপনি একটু খেয়াল করেছেন। কিছু বামপন্থী ছাত্র নেতার সঙ্গে একদিন আমার আলাপ হলো, আমি বলতে, আচ্ছা এটির কারণটা কি? বলুন স্যার, বিভিন্ন কারণ, অর্থনৈতিক কারণ, হতাশা, বেকারত্ব, কিন্তু একটা বড় কারণ স্যার সম্মানের ব্যাপার। সেটা হচ্ছে যে একটা ছেলে চাচ্ছে না তাকে জোর করে মিছিলে নিয়ে যাওয়া রাত 1টার সময়, 12টার সময়, যখন ইচ্ছা। এটা তো আসলে সম্মানে লাগে। এখন আমি একটা মতাদর্শে বিশ্বাস করি, আমাকে বুঝিয়ে নিয়ে যাওয়া একটা জিনিস, কনভিন্স করে নিয়ে যাওয়া। আর আপনি যদি, আমি জাহাঙ্গীরনগরেও দেখেছি, আমাদের সময় ছাত্রদল ক্ষমতায়, সে সময় এই যে আজকে কতটার সময় মিছিল আসবে, কখন এটা হয় কি, ছাত্রদের সবাই তো এটার সঙ্গে করতে পারে না। অনেকে সাধারণ পরিবার করতে হবে, এখানে হলে থাকতে হবে, তারা যায়। কিন্তু এই যে ভিতরে ভিতরে এদের গ্লানিবোধ, গ্লানিবোধ হয়, এটার জন্য নিজের প্রতি এক ধরনের ধিক্কার আসে। সব মিলিয়ে পরিবর্তনটা আমি তখন চেয়েছি সত্যিকার অর্থে। তারপরে শেষের দিকে এই যে ছাত্রদের, আমাদের বাংলা বিভাগেরই ধরেন যে একজন ছাত্রকে আমি জানতে পারলাম যে তাকে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আমি আমার বিভাগের চেয়ারম্যানের সঙ্গে আমি রাতের বেলায়, মাঝরাতে আমরা চলে গেলাম, গিয়ে পুলিশের সঙ্গে আমার প্রথমে খুব কি হলো তর্কতর্কি, কিন্তু এই ছেলেটার নামে কি মামলা ছিল? না, কিন্তু সে একটা ঘটনা ঘটেছে, ওই পাশ দিয়ে সে যাচ্ছিল,
মামলা ছিল না, মোবাইলে অনেক কিছু পাওয়া গেছে, তাই যে আমার মোবাইলে অনেক কিছু পাওয়া যাবে। আমি শিক্ষক নেটওয়ার্কের সঙ্গে আমাদের যা আলাপ আলোচনা হয়, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে আমরা সরকার বিরুদ্ধে অনেক কথা বলি। আমার মোবাইলটা নেন, আমাকেও গ্রেপ্তার করেন। মোবাইলে অনেক জিনিস পাওয়া গেছে, মানে কি সে ছেলে হয়তো কোনো পোস্ট দিয়েছে, তো এই জন্য তাকে আপনারা এইভাবে করবেন। এইভাবে জড়িয়ে পড়া, আসলে আরো বেশি মাত্রায় আন্দোলনে জড়িয়ে পড়া। তো এইভাবে জুলাই গেল, আগস্টে তো সরকার পরিবর্তন, এবং আমার কাছে খুব বেশি আশা ছিল। আমার 90টা তো আমরা দেখেছি, 90টা আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি অন্তত এটা চেয়েছিলাম যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই মানে দলবাজির, দখলদারির রাজনীতিটা থাকবে না। শিক্ষক নিয়োগে হোক, কর্মচারী নিয়োগে হোক, অফিসার নিয়োগে হোক, মেধাকে মানে নিজের লোক হোক, কিন্তু একটা মেধাকে যেন গুরুত্ব দেওয়া হয়। আমার সত্যি কথা মানে মাসুদ ভাই, আমার এখন না মানে এই মানে আমি এখানে অনেকদিন ধরে, আমার শিক্ষকের বয়স 29 বছর। এখন ছাত্রকে আমার ওই ক্লাসে বলে দিচ্ছি, ভালো করে লেখাপড়া করেন আপনারা, এটা বলতো আমার এখন দ্বিধা হয়। আর কোনো ছেলে যদি বলে ফেলে যে স্যার আমি ভালো করে লেখা পড়লে আপনি আমার চাকরি নিশ্চয়তা দিতে পারবেন। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে এমন অনেক হয়েছে যে তারা প্রধানমন্ত্রীর মানে স্বর্ণপদক প্রাপ্ত রেজাল্টে তাদের চাকরি হয়নি। শিক্ষকদের মেয়ে জামাই, তাদের আত্মীয়, তাদের মানে এরকম নিয়োগ হয়েছে। তো এইসব দেখে আমি সত্যি খুব ক্ষুব্ধ ছিলাম। এবং এই যে টাকা পাচার, হ্যাঁ, এবং এই দেখেন যে গার্মেন্টসে আমার প্লাজা থেকে শুরু করে মানে একটা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীল হতে হয় সরকারকে। আমাদের মানে রাজনীতিবিদরা মানে এই জায়গা থেকে একেবারেই তারা মানে সরে গিয়েছিলেন, মানে দেশটা তাদের মাথার মধ্যেই ছিল না কোনোভাবে। কিন্তু এখন আপনি যেগুলো বললেন এগুলো তো ওই সময়ের কথা। হ্যাঁ, এখন কি এই ক্ষেত্রগুলিতে আপনি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? না না, এটা একেবারে আমার তো একটা হতাশা পর্ব যাচ্ছে। প্রথম আমি ভরসা করেছিলাম ছাত্রদের উপর, এটা কোনো সন্দেহ না, ঠিক আছে। আমাকে হতাশ করেছে ছাত্ররাই, বিশেষ করে এটা জানি না অন্য কিভাবে নেবে। এই যে ধরেন যে ক্ষমতার কাছাকাছি থেকে রাজনৈতিক দল গঠন, এটা বাংলাদেশ সহ ল্যাটিন আমেরিকা, আফ্রিকার এটা সামরিক স্বৈরাচারদের একটা প্রবণতা। বাংলাদেশেও আপনি দেখবেন যে জিয়াউর রহমান, এরশাদ, এটা আগে ক্ষমতা নেয় তারপর দল গঠন করে। ছাত্ররা আমার এটা আমার কাছে একটা বিশেষ মানে আমার কাছে আঘাতের মতো মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে তারা মানে জাতিসংঘের কি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি এদের দ্বারা প্রতারিত হয়েছি। রাজনীতি করবো ভালো কথা, ক্ষমতার ওখান থেকে সরে আসো, হ্যাঁ, কিন্তু এই যে দল গুছিয়ে নির্বাচন পিছিয়ে এই সময় করে নিজেরা একটা দল গঠন করে ফেলা, করে এখন আবার জাতীয় ঐক্যের কথা বলছে। সেই সময় আমরা গেছি, তাদের তো কোনো একটা দল ছিল না, বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম ছিল, সেখানে আমরা গেছি। এই যে এখন যে আওয়ামী লীগের বিচারের জন্য বা নিষিদ্ধ দাবিতে এখানে যার উৎসটাই পাচ্ছি না, ওখানে তো দল আছে, তো একটা দল করে ফেলেছে। সেই সময় কিন্তু আমরা দলের সে কিন্তু আমি যাই, আমি নিজে খানিকটা বামপন্থী পরিচয়, কিন্তু আমি কিন্তু ওই পরিচয় যাই। হাসনাত সাজদিসরাও কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় যায়। আপনি চিন্তা করেন যে আজকে বলা হচ্ছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায়। আমি সত্যি আমার ঘৃণা লাগছে তারপর থেকে। আবার তারা জাতীয় ঐক্য করছে, কথা বলছে, কেন বিএনপি আসছে না, বামপন্থী ছাত্ররা আসছে না, এটা বলার নৈতিক অধিকারই তো তারা হারিয়ে ফেলেছে। কারণ ইউনুস স্বীকার করেছে, ইউনুস সাহেব, ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছে। আচ্ছা, ছাত্রদের মধ্যে এনসিপির কেউ কেউ খুব শুভানুধ্যায়ী, তারা উপদেষ্টা হিসেবে আছে। এটা তো তারা আলাপ আলোচনা মানে মানে আসিফ নজরুল বলছেন, তারপরে গতদিন আমাদের আরেকজন বলেছেন যে ৭৪-এর কালা কানুন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায়। তো ভালো কথা, করে ফেলেন। এই যে রাস্তা মানে মানে শ্রমিকের রাস্তায় নামলে আর্মি পাঠায় দেয়, জনভোগান্তি। এই যে